দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে প্রখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পটি আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে। গল্পটি শুরু করার আগে লেখক সম্পর্কে দু চারটি কথা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষ 1910 সালে হাজারীবাগে জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবনে নানাবিধ পেশা গ্রহণ করেছিলেন। বাসের কন্ডাক্টর হিসাবে তার কর্মজীবন শুরু হয়। এরপর ঝাড়ুদারের কাজ, ঠিকাদারের কাজ, প্রুফ রিডারের কাজ করেছেন। নানা পেশায় তার কাজের অভিজ্ঞতা ছিল। তিনের দশকের শেষ দিকে তিনি আনন্দবাজার পত্রিকায় যোগদান করেন। তার আগে স্বাধীনতা আন্দোলনে যোগদান করে তিনি কারাবরণও করেছিলেন। তিনি নিজের নামে অনেক গল্প ও উপন্যাস লিখেছেন। আবারও কালপুরুষ ছদ্ম নামেও তিনি অনেক লেখালেখি করেছেন। তার প্রথম গল্প অযান্ত্রিক। যাই হোক, এবার আমি আমাদের আলোচ্য গল্পটির গভীরে প্রবেশ করব। এই বহুরূপী গল্পটি তার গল্প সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই বহুরূপী গল্পটি মূলত এক বহুরূপীর জীবনকে নিয়ে লেখা। গল্পটির কেন্দ্রীয় চরিত্র হরিদা। আমি গল্পটিকে চারটি ভাগে ভাগ করেছি, চারটি পয়েন্টে আমি ভাগ করেছি। প্রথম পয়েন্ট, বহুরূপী হরিদার সংক্ষিপ্ত পরিচয়। আমি প্রথম পয়েন্টটি তোমাদের সামনে আলোচনা করছি। প্রথম পয়েন্ট, বহুরূপী হরিদার সংক্ষিপ্ত পরিচয়। শহরের সবচেয়ে সরু গলির সবচেয়ে ছোট একটি ঘরে হরিদা বাস করেন। সংসার বলতে তিনি একা।
তার চাকরি করার ক্ষমতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি চাকরি বাকরি করেননি। কারণ গতানুগতিক জীবন ও বাধা ধরা নিয়মের বাঁধনে চলতে হরিদা অভ্যস্ত নয়। সপ্তাহে দু একদিন বহুরূপী সেজে যা রোজগার হয় তাই দিয়েই সংসার চালাতে অভ্যস্ত হরিদা। গতানুগতিক জীবন হরিদার ভালো লাগে না। বাধা ধরা নিয়মে চলতে হরিদা অভ্যস্ত নয়, সেই কারণে তিনি চাকরি বাকরি করেননি। সপ্তাহে দু একদিন বহুরূপী সেজে যা রোজগার হয় তা দিয়ে সংসার চালাতে অভ্যস্ত হরিদা। তিনি কখনো বাউল সাজেন, তিনি কখনো কাপালিক সাজেন, তিনি কখনো কাবুলিওয়ালা সাজেন। একবার পুলিশ সেজে দয়ালবাবুর বাগানে 4 লিচুচোর স্কুল পড়ুয়াকে ধরে স্কুলের হেডমাস্টারের থেকে কিছু পয়সা নিয়েছিলেন। আবার একদিন এক অপরূপ সুন্দরী বাইজির বেশে অপূর্ব নাচের মধ্য দিয়ে শহরের পথ চলতি মানুষকে মুগ্ধ করে দিয়েছিলেন। আবারও একদিন কোট প্যান্ট পরা ফিরিঙ্গি সাজে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। তার এই বহুরূপী সাজে কেউ কেউ আনন্দিত হতেন, কেউ কেউ বিরক্ত হতেন, কেউ কেউ বা বিস্মিত অবাক হয়ে যেতেন। কারণ হরিদা যখন যে রূপ ধারণ করতেন, যে বেশ ধারণ করতেন, সেই বেশের সাথে তিনি একাত্ম হয়ে যেতেন। অপূর্বভাবে সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারতেন। তাহলে কি বললাম, তিনি কখনো বাইজির ছদ্মবেশে সকলকে মুগ্ধ করে দিতেন তার অপূর্ব নৃত্যের মধ্য দিয়ে, কখনো পুলিশের সাজে, কখনো কাবুলিওয়ালার সাজে, কখনো বাউল সেজে, কখনো কাপালিক সেজে তিনি পথে বেরোতেন। কেউ কেউ মুগ্ধ হতেন, কেউ কেউ আনন্দ পেতেন, কেউ কেউ বিরক্ত হতেন, কেউ কেউ বিস্মিত বা অবাক হতেন। তাহলে আমি বহুরূপী হরিদার সংক্ষিপ্ত পরিচয়টা আমি আবার তোমাদের সামনে তুলে ধরছি, আলোচনা করছি। শহরের সবচেয়ে সরু গলির ছোট্ট ঘরে হরিদার বাস। সংসার বলতে হরিদা একা। চাকরি করার ক্ষমতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি করেননি। কারণ গতানুগতিক জীবন ও বাধা ধরা নিয়মের মধ্যে চলতে হরিদা অভ্যস্ত নয়। সপ্তাহে 2-1 দিন বহুরূপী সাজে যা রোজগার হয় তাতেই
সংসার চালাতে অভ্যস্ত হরিদা। তিনি কখনো বাউল সাজেন, তিনি কখনো কাপালিক সাজেন, তিনি কখনো কাবুলিওয়ালা সাজেন। একবার পুলিশ সেজে দয়ালবাবুর বাগানে 4 স্কুল পড়ুয়া লিচু চোরকে ধরে স্কুলের হেডমাস্টারের কাছ থেকে কিছু পয়সা আদায় করেছিলেন। আবার একদিন বাইজির বেশে অপূর্ব নাচের মধ্য দিয়ে পথ চলতি মানুষকে মুগ্ধ করে দিয়েছিলেন। সেবার তার ভালোই রোজগার হয়েছিল। আবার একদিন কোট প্যান্ট পরা ফিরিঙ্গি সেজে উপস্থিত সকলকে অবাক মুগ্ধ করে দিয়েছিলেন। তাহলে বহুরূপী হরিদার সংক্ষিপ্ত পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার পরের পয়েন্টে আসছি। এই গল্পের আরেকটি চরিত্র জগদীশ বাবু। জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীকে নিয়ে গল্প। কি বললাম? জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীকে নিয়ে গল্প। কিছু কম বয়সী বালক সকাল সন্ধ্যায় হরিদার ঘরে আড্ডা দেয়। গল্প কথক, ভবতোষ, অনাদি এরা সকাল সন্ধ্যায় হরিদার ঘরে আড্ডা দেয়। এরা হচ্ছে গল্প কথক। কথক কথার অর্থ যে বলে, এরা গল্পের কথক। এরাই গল্পের ছলে হরিদাকে শুনিয়েছিল জগদীশবাবুর বাড়িতে সুদূর হিমালয় থেকে এক সন্ন্যাসী এসেছেন। তিনি নাকি একটি হরিতকি খেয়ে সারা বছর কাটিয়ে দেন এবং তার নাকি 1000 বছর বয়স। জগদীশবাবুর বাড়িতে আসা সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে গল্প কথকরা হরিদাকে শুনিয়েছে তার পায়ের ধুলো দুর্লভ জিনিস, অর্থাৎ তার পায়ের ধুলো পাওয়া যায় না, তিনি কাউকে পায়ে হাত দিতে দেন না। সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে হরিদা ইচ্ছা প্রকাশ করলে গল্প কথকরা তাকে জানিয়েছে তার পায়ের ধুলো খুব দুর্লভ। জগদীশবাবু সোনার বোল লাগানো খড়ম তার পায়ে পরাতে গিয়ে কোন রকমে তার পদধূলি পেয়েছিলেন। সন্ন্যাসী বিদায় নেবার সময় ভক্ত জগদীশবাবু কৃপণ হওয়া সত্ত্বেও তার ব্যাগে 100 টাকা দিয়েছিলেন। গল্প কথকরা গল্পের ছলে হরিদাকে এটা শুনিয়েছিলেন। জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর গল্প শুনিয়েছিলেন। তাই প্রথম পয়েন্ট আমি আলোচনা করেছি বহুরূপী হরিদার সংক্ষিপ্ত পরিচয়। দ্বিতীয় পয়েন্ট বললাম জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীকে নিয়ে গল্প। আমি আরো একবার বলছি, ভালো করে মন দিয়ে শুনবে। পয়েন্ট হচ্ছে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীকে নিয়ে গল্প। কয়েকটি কম বয়সী ছেলে সকাল সন্ধ্যেই হরিদার ঘরে আড্ডা দেয়। তারাই হচ্ছে এই গল্পের কথক।
গল্পের ছলে তারা হরিদাকে শুনিয়েছিল জগদীশবাবুর বাড়িতে সুদূর হিমালয় থেকে এক সন্ন্যাসী এসেছেন। সেই সন্ন্যাসী নাকি একটি মাত্র হরিতকি খেয়ে সারা বছর কাটিয়ে দেন এবং তার বয়স নাকি 1000 বছর। হরিদা এইরকম একজন সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে গল্পের কতকটা তাকে শুনিয়েছে যে সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ জিনিস। জগদীশবাবু সোনার বোল লাগানো খড়ম পড়াতে গিয়ে কোন রকমে তার পায়ের ধুলো পেয়েছিলেন। সন্ন্যাসী বিদায় নেবার আগে ভক্ত জগদীশ বাবু কৃপণ হওয়া সত্ত্বেও তার ঝোলার মধ্যে 100 টাকা জোর করে দিয়ে দিয়েছিলেন। তাহলে এই পয়েন্টটা গেল, জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীকে নিয়ে গল্প গেল। তৃতীয় পয়েন্ট, সন্ন্যাসীর ছদ্মবেশে বহুরূপী হরিদা। দ্বিতীয় পয়েন্ট, সন্ন্যাসীর ছদ্মবেশে বহুরূপী হরিদা। আমি আলোচনা করছি তোমাদের সামনে। গল্প কথকদের গল্পে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে হরিদা গল্প কথকদের সন্ধ্যার সময় জগদীশবাবুর বাড়িতে হাজির হতে বললেন এবং এও বললেন যে সন্ন্যাসীর বেশে হরিদার জগদীশবাবুর বাড়িতে হাজির হয়ে তিনি এমন কিছু করবেন যা দিয়ে তার সারা বছরের আয়ের অর্থ উপার্জন হয়। তাদের হরিদা গল্প কথকদের গল্পে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে গল্প কথকদের সন্ধ্যার সময় জগদীশবাবুর বাড়িতে হাজির হতে বললেন। তিনি এও বললেন যে আজ তিনি জগদীশবাবুর বাড়িতে বহুরূপী সেজে উপস্থিত হয়ে এমন কিছু করবেন যাতে তার সারা বছরের রোজগারের অর্থ উপার্জন হয়, সারা বছর চলে এই রকম অর্থ উপার্জন হয়। হরিদার কথা মতো গল্প কথকেরা পোষ্যের চাঁদা আদায়ের আছিলায় সন্ধ্যার সময় জগদীশবাবুর বাড়িতে হাজির। জগদীশবাবু চেয়ারে বসে আছেন। হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে গেলেন। উপস্থিত গল্প কথকেরাও বিস্মিত, অবাক। সিঁড়ির পাশে যে এসে দাঁড়িয়েছে সে পরিচিত সাধুর বেশভূষা নেই। অর্থাৎ সিঁড়ির কাছে যে এসে দাঁড়িয়েছে তার সন্ন্যাসীর বেশ, কিন্তু সন্ন্যাসীর বেশভূষা তার নেই। তার হাতে কমণ্ডল নেই, মৃগচর্ম নেই, গৈরিক বসন নেই, সাধুর
যে যে বেশ দরকার সেই সেই বেশ তার নেই। কমণ্ডল নেই বললাম, মৃগচর্ম নেই, গৈরিক বসন নেই, খালি গা মানে আদুর গা, তার উপর একটা সাদা উত্তরীয়, পরনে ছোট সাদা থান, মাথার ওপর ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল। এই দৃশ্য দেখে জগদীশবাবু অবাক, বিস্মিত, গল্প কথকেরাও বিস্মিত, অবাক। গল্প কথকেরা তাদের অতি পরিচিত হরিদাকে ছদ্মবেশী বলে মনে করতে পারছে না। এমন নিখুঁত ও সুন্দর সাজে সন্ন্যাসীর বেশে হাজির। এত সুন্দর হয়েছে, এত নিখুঁত হয়েছে, একটা বিরাগী সেজে, সন্ন্যাসী সেজে। জগদীশবাবু তাকে প্রণামের অর্থ দিলে তিনি সেই অর্থ গ্রহণ করেননি। তার শান্ত সমাহিত দৃষ্টি যেন যোগী পুরুষ। সেই সাধুকে, সেই বিরাগীকে দেখে মনে হচ্ছে শান্ত সমাহিত মূর্তির যোগী পুরুষ, যোগী মানুষ, যেন যেন জগতের ওপর থেকে তিনি নেমে এসেছেন, জগতের সীমার উপর থেকে তিনি নেমে এসেছেন। তাহলে সন্ন্যাসীর বেশে বহুরূপী হরিদা আমি আবার আলোচনা করছি। গল্পকথকদের গল্পে উৎসাহিত, অনুপ্রাণিত হয়ে হরিদা গল্পকথকদের সন্ধ্যার সময় জগদীশবাবুর বাড়িতে যেতে বলেন, এবং তিনি এও বলেন, হরিদার এও বলেন যে জগদীশবাবুর বাড়িতে বহুরূপী সাজে হাজির হয়ে তিনি এমন কিছু ঘটাবেন, এমন কিছু করবেন, যা দিয়ে তার সারা জীবন চলে যায় এই রকম অর্থ তিনি উপার্জন করবেন। হরিদার কথা মতো গল্পকথকেরা পোর্সের চাঁদা নেওয়ার আছিলায়, বাহানাতে জগদীশবাবুর বাড়িতে হাজির। জগদীশবাবু চেয়ারে বসে আছেন, হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে যান। উপস্থিত গল্পকথকেরাও অবাক হয়ে যান। সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে একজন সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসীর বেশভূষা তার নেই, হাতে কমণ্ডল নেই, মৃগচর্ম নেই, গৈরিক বসন নেই, খালি গা, আদুর গা, তার উপরে একটা সাদা উত্তরীয়, একটা উত্তরীয়, পরনে ছোট সাদা থান, মাথার চুলগুলো হাওয়াতে ফুরফুর ফুরফুর করে উঠছে, কাঁধে একটা ঝোলা আছে, ঝোলার মধ্যে একটা গীতা, সেই গীতা বের করে তিনি হাতে ধরেছেন। তার শান্ত সমাহিত মূর্তি দেখে মনে হচ্ছে একজন যোগী পুরুষ,
যেন জগতের সীমার ওপর থেকে তিনি নেমে এসেছেন। 3টে পয়েন্ট বললাম। আর একটা পয়েন্ট, বহুরূপী চরিত্রের মাহাত্ম্য বা বহুরূপীর মাহাত্ম্য। সন্ন্যাসী রূপী হরিদার আবির্ভাবে জগদীশবাবুর বাড়িতে এক গুরুগম্ভীর পরিবেশ বিরাজ করছে। তার দুচোখের শান্ত সমাহিত দৃষ্টি, জ্ঞানের কথা, জ্ঞানগর্ভ কথা, সর্বোপরি নির্লোভ আচরণ, তার চরিত্রটিকে একটি উন্নত মাত্রায় তুলে ধরেছে। তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন ধনসম্পদ, যৌবন, সংসার থেকে তিনি অনেক দূরে। কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই, বিষয় আশয়ের প্রতি তার আসক্তি নেই। তিনি একজন যোগী মানুষ। জগদীশবাবু তাকে তীর্থে যাওয়ার জন্য টাকা দিতে চাইলে তিনি সেই টাকা নিতে অস্বীকার করেছেন। গল্প কথকদের তিনি বলেছেন একদিন সময় করে জগদীশবাবুর বাড়ি থেকে বকশিসের টাকাটুকু নিয়ে আসবেন। সন্ন্যাসীর প্রণামীর টাকা নয়, সন্ন্যাসীর প্রণামী নয়, একজন বহুরূপীর যা প্রাপ্য সেই প্রাপ্য তিনি নিয়ে আসবেন। আসলে এই কথার মধ্য দিয়ে হরিদা তার পেশাকে যোগ্য সম্মান দিয়েছেন। পেশার প্রতি তার ভালোবাসা, পেশাকে তিনি যোগ্য সম্মান দিয়েছেন। তিনি জগদীশবাবুর বাড়ি থেকে তিনি টাকা আনতে পারতেন, প্রণামীর টাকা আনতে পারতেন, কিন্তু তিনি যে সাজে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হয়েছে, যার বিষয় আশয়ের কোনো আসক্তি নেই, একজন যোগী পুরুষ, একজন সিদ্ধ পুরুষ, তার বিষয় আশায় ধনসম্পদের প্রয়োজন নেই। যদি তিনি টাকাটা নিতেন তাহলে তার পেশাকে অসম্মান করা হতো, তার পেশাকে অমর্যাদা করা হতো। তিনি তার পেশাকে যোগ্য সম্মান করেছেন এবং তিনি তার পেশাকে খুব ভালোবাসেন। তিনি যখন যে চরিত্রেই তিনি সাজে সজ্জিত হয়েছেন সেই চরিত্রের সাথে তিনি একাকার হয়ে গেছেন। এখানে হরিদা তার বহুরূপী সাজের যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমি এই বহুরূপী গল্পটি 4টে পয়েন্টের মধ্য দিয়ে তোমাদের সামনে শেষ করলাম। প্রথম পয়েন্ট বলেছিলাম বহুরূপী হরিদার সংক্ষিপ্ত পরিচয়। দ্বিতীয় পয়েন্ট বলেছি জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীকে নিয়ে গল্প। তৃতীয় পয়েন্ট বললাম সন্ন্যাসী বেশে বহুরূপী হরিদা বা সন্ন্যাসীর ছদ্মবেশে বহুরূপী হরিদা। চতুর্থ পয়েন্ট বললাম বহুরূপী চরিত্রের মাহাত্ম্য। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে মনে রাখবে। আরো কিছু টেকনিক্যাল কিছু বিষয় থেকে থাকলো, সেগুলো ভিডিওর মাধ্যমে এত কিছু বলা সম্ভব নয়। আমি মোটামুটি তোমাদেরকে গল্পটা বলে দিলাম। এইগুলো পড়লেই, 4টে পয়েন্ট ফলো করলেই তোমরা সমস্ত পরীক্ষায় প্রশ্ন লিখতে পারবে।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।